পুলিশের চাকরিতে কাউকে ধরতে হয় দুর্ধর্ষ দুষ্কৃতীকে, কখনো কাউকে এমন কাজ করতে হয় যে কাজের জন্য সারা জীবন তাকে পস্তাতে হয়। আবার কেউ এমন থাকেন যিনি ল অ্যান্ড অর্ডারে মাস্টার, একই সঙ্গে ইনভেস্টিগেশনও করেছেন। আজ আমাদের মধ্যে তেমন একজন রয়েছেন, বুদ্ধদেব মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের ডিসি সাউথ ডিভিশন 2 হিসেবে তিনি অবসর নিয়েছেন। আমরা তার কাছ থেকে জানবো তার জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, আর তার সঙ্গে পুলিশ সম্পর্কেও নানা কথা, সেটা জেনে নেব তার কাছ থেকে। নমস্কার বুদ্ধদেবদা। আমরা প্রথমেই যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে আপনার পরিবার বা আপনি যে পরিবারের আমরা জানি তাতে কি মনে হয়, মানে এই প্রফেশনে আসাটা এমনি আচমকাই? না, আচমকা ঠিক নয়। অ্যাকচুয়ালি আমি তো কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কিন্তু পাশাপাশি আমার বাবাও কিন্তু মানে বেঙ্গল পুলিশে অফিসার ছিলেন এবং ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছিলেন। কাজে পুলিশের একটা আবহাওয়া বাড়িতে খুব জবরদস্ত ছিল। আর ইনভেস্টিগেশন এটা তো জীবনের শুরু থেকেই করতে হয়েছে বিভিন্ন জায়গায়। আমেরিকান সেন্টার হামলা, কি এক্সপিরিয়েন্স? সেই সময় আপনি কোথায় ছিলেন? আমেরিকান সেন্টার হামলার সময় আমি তখন অ্যান্টি রাউডি বা সেকশন বলে তুমি জানবে, এআরএস, বিখ্যাত নাম এআরএস, অ্যান্টি রাউডি সেকশন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটা শক্তিশালী একটা জায়গা, হ্যাঁ, উইং, ডিটেকটিভ ডিপার্টমেন্টের। আর সে সময় আমেরিকান সেন্টারের বোধহয় 2002-এই জানুয়ারি মাসে একটা শীতের ভোরবেলা এই একটা খবর হয়। পুলিশের মনোবল কতটা ভেঙেছে? এই যে গুলি করে তার শহরের বুকে এসে পুলিশকে মেরে দিয়ে চলে গেল, পুলিশের মনোবল বা পুলিশের কর্মদক্ষতা। আচ্ছা, তুমি একটা সপ্তর্ষি আমাকে বলো যে তুমি ফুটবল খেলছো, তো ফুটবল খেলতে খেলতে তুমি 2টো গোল খেয়ে গেলে, তো তোমার মনোবল ভেঙে যাওয়ার কি আছে? তোমাকে গোল শোধ করার চেষ্টা করতে হবে, আর নইলে তোমাকে আরও বেশি গোল যাতে না খেয়ে যাও তার জন্য রক্ষণ ব্যবস্থাটাকে টাইট করতে। তো সবাই ধরা পড়েছিল শেষ পর্যন্ত? সবাই মানে 2-1 বোধহয় ধরা পড়েনি। একটা ছেলে এখনো পর্যন্ত, ওই আমির বলে ছেলেটা এখনো ধরা পড়েনি। বাকি সবাই ধরা পড়েছিল এবং তাদের সব ডেথ সেন্টেন্স হয়েছে। মানে ফারহান বলে যে ছেলেটা ছিল, মানে আফতাব আনসারি বলে তো কলকাতা শহরের লোক চেনে, যে প্রথম আমাদের, তোমরা জানো যে এখন ডিজি সাহেব আছেন, রাজীব কুমারের কাছে প্রথম একটা ফোন করে দায় স্বীকার করেছিল যে কলকাতায় আমরা সরাসরি ফোন করেছিল রাজীব কুমারের কাছে। হ্যাঁ, কারণ রাজীব কুমার সাহেবের টেকনোলজিক্যাল মানে জ্ঞান বুদ্ধি তখন মানে সাংঘাতিক, এবং রাজীব কুমারের সোর্স নেটওয়ার্কও খুব ভালো ছিল, এখনও আছে। আপনার ক্যারিয়ারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ, আমরা কলকাতায় দেখেছি যত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে বামপন্থীদের আন্দোলন, নবান্ন অভিযান, তারপরে লালবাজার অভিযান, প্রত্যেকটা একটা আপনাকে সামনে ব্যাটন হাতে দেখেছি প্রত্যেকটা সময়। আমি নিজে ফিল্ডে খুব বেশি দেখেছো না আমার সাংবাদিকদের সাথে? খুব বেশি দেখা হতো। হ্যাঁ, দেখা হতো, খুব স্বাভাবিক, কারণ ফ্রন্ট লাইনে আমরাও কাজ করতাম। পরপর 2 দফায় কলকাতায়, একবার এসএফআইয়ের মিছিলে সুদীপ্ত বলে একটি ছেলে, এবং পরে আবার মইদুল সম্ভবত, তারও মৃত্যু হয়। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষেত্রে পুলিশের কি ব্যর্থ হচ্ছে বারবার? না, ব্যর্থ পুলিশের, দেখো প্রথম কথা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার 2টো পরিস্থিতিতে হয়। একটা হচ্ছে খুব সংগঠিত, আর একটা অসংগঠিত। সংগঠিত যে প্রোগ্রামগুলো কলকাতা শহরে হয় সেগুলো মূলত রাজনৈতিক দলগুলোই হচ্ছে সংগঠিত করে সাধারণত, এবং অন্যান্য যেসব আছে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা তারাও করে। তো এবারে এই নেতাদের সাথে একটা পরিপূর্ণ যোগাযোগের, দেখো গণতান্ত্রিক ব্যবস্থাটা তো চলছেই, তো গণতান্ত্রিক ব্যবস্থায় তুমি তো এরকম বলে দাওনি, আমাদের সরকার তো বলে দেয়নি যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন আমরা বন্ধ করে দিলাম। আর কাজে এটা করতে গেলে এত লাঠিচার্জ, এত কামানের কাঁদানে গ্যাস, এত জল কামান, এগুলো মারা হয় কেন? মারা হয়, তুমি তো একটা জায়গা পর্যন্ত তুমি তাদেরকে রিল্যাক্সেশন দিলে, তারপরে সে চাইছে, ধরা যাক যে
ধরা যাক আমি মানে আন্দোলনকারীরা চায় যে এইরকম হোক একটা। আন্দোলনকারীদের মধ্যে এটা আমি খুব স্পষ্ট করে বললে যারা এখন সব রাজনৈতিক দলের যারা নেতারা আছে তারা বলবে যে বুদ্ধদা এইসব কথাবার্তা সবাইকে বলে বেড়াচ্ছে। তা এটা আমি খুব পরিষ্কার করে বলবো না, কিন্তু আমি একটা বলি যে এই যে আরে অল্প পরিষ্কার করে বলো। অল্প পরিষ্কার করে বলি, এই আটকটাও কিন্তু বিরোধীদের গর্জনটাকে মানে ইয়ে করে, অ্যাম্পলিফাই করে বিরোধীর গর্জন আটকটাকে। আমি একটা কবিতাও লিখেছিলাম এরকম যে 144 যদি না থাকে, পুলিশ যদি না দাঁড়িয়ে থাকে, তাহলে আন্দোলন ব্যর্থ হবে। আমাকেও একবার দুবার এরকম হয়েছে, তুমি বলেছো যে একটু ছবিটা তুলে নাও, তাহলে অবরোধটা উঠে যাবে। তোমাকে একটা বলি, ওই যদি আমি না আটকাই না, 144 ধরো আর অ্যাভিনিউয়ে লাগানো আছে। এইবারে যখন রাজনৈতিক নেতারা তার আগেই ওদের লোকজন দেখে যায় যে ব্যারিকেড ফ্যারিকেড ঠিকঠাক পড়েছে কিনা, আচ্ছা, যদি ব্যারিকেড না থাকে খুব হতাশ হয় যে কি ব্যাপার, আমরা এরকম একটা আন্দোলন করছি, কোনো ব্যারিকেড নেই। ও তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিং এ না, আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় না, গণতন্ত্রের এটা নিয়মই আছে। অনেক দিন আগের একটা ঘটনা, একটা সময় প্রসূন মুখার্জি একটা কথা বলেছিলেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এটা তো পুলিশেরই কাজ, এটা তো পিডব্লিউডির কাজ নয়। তো আপনি কি মনে করেন যে কথাটা ঠিক ছিল? একদম ঠিক কথা। দেখো, কলকাতা পুলিশে যারা চাকরি করেছে, আমরা মনে করি যে তোমার যদি কলকাতা শহরে জন্ম হয়, জন্ম থেকে একদম মৃত্যুর শ্মশান ঘাট পর্যন্ত আমাদের হচ্ছে ভূমিকা আছে, আমরা এটা নিয়েছি। তাতে করে হয়েছে কি, যদি ধরো এই আন্দোলনকারীদের কথা বলছো, ভাই একটা কথা বলি, দুটো করে মুখ থাকে। ইন্ডিভিজুয়ালি একটা মানুষ, আর আন্দোলন করছে তখন একটা মানুষ। এগুলো পুলিশ আমরা সবটা জানি, এগুলো বলবো না। সেই মানুষগুলো তো এখনো রাজনীতি করে, সেই মানুষগুলো তো বিরোধী দলের রাজনীতি করে, সেই মানুষগুলো তো তোমার সরকারি দলের রাজনীতি তো করে। এইটুকু শুধু বলুন যে তার ব্যক্তিগত কাজে সে পুলিশের দ্বারস্থ হচ্ছে, আবার সেই একই ঘটনায়, একই রকম ঘটনায় সে আবার আন্দোলন করছে। আমি একটা খুব বড় আন্দোলনের সময় দেখেছি যে সে বাইরে পুলিশের বিরুদ্ধে এরকমই একটা প্রাপ্তবয়স্ক মহিলার একটি একদম পরিষ্কার বলে একটা মুসলমান ছেলের সাথে চলে গেছে। রিজওয়ানুরের ঘটনায় বলুন না, আমি পরিষ্কার করে বলছি না, যা হয়েছে। হ্যাঁ, তো সেখানে চলে গেছে, তারপরে মারা গেছে, সব নানা রকম। ওইটাও যখন রিজওয়ানি বললে ওটা একটা ঐতিহাসিক ঘটনাই হয়ে গেছে। এটা মানে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, অথচ তার ব্যক্তিগত রাজনৈতিক আন্দোলন যারা করছে আলাদা কথা। তো আমাদের সমাজকর্মী সেই সময়ের মানুষজন আন্দোলন করেছে। এবারে সব আরও অন্যান্য লোক, তারা কখনো পুলিশের কাছে তাদের কোনো ব্যক্তিগত ঘটনায় তারা, আমরা দেখেছি পুলিশের কাছে এরকমই ঘটনায় তারা সাহায্য চেয়েছে এবং সে সাহায্য পেয়েওছে। তারপরে আবার যখন মানে সার্বিকভাবে মানে সামাজিক আন্দোলন চলছে, তখন পুলিশকে এই জন্যই দোষারোপ করছে। তাই এই জিনিসটা আমরা দেখেছি, বুঝলে তো। কাজেই এই তোমার যখন এই গালমন্দ হয় না, গালমন্দ টালমন্দ নিয়ে এখন একটা কি চলছে, এই যে ভেরি রিসেন্ট একটা অডিও ক্লিপ প্রকাশ হয়েছে, পুলিশকে গালাগালি করা হচ্ছে। হ্যাঁ, পুলিশ গালাগালি খায়, বিরোধী দল পুলিশকে গালাগালি করে, সরকারের দল পুলিশকে গালাগালি করে। এই যে কথোপকথনটা ভাইরাল হলো, এই ভাইরাল তো দুজনের একজন করতে পারে, হ্যাঁ, তার বাইরে তো যাবে না। একটা ফোন থেকে কথা হচ্ছে, আর একটা ফোনে কথা হচ্ছে, তার মানে দুটো ফোনের মধ্যে লিমিটেড। এটা প্রকাশ্যে আনলো কি? যে গালাগালি দিচ্ছে সে করবে না, না, যে গালাগালি করার কথা নয়। যে গালাগালি খাচ্ছে তারই যদি হয় তার তরফ থেকে হবে, সেটা কি ঠিক? না। অনুব্রতর দুঃসাহস সেটা তো সবাই জানে, ও কি আছে। কিন্তু আমি বলছি পুলিশ অফিসার হিসেবে, কি নাম জানো ছেলেটির, তো লিটন বোধহয়, তো পুলিশ অফিসার হিসেবে এইটা কিন্তু ঔচিত্যের মধ্যে পড়ে না যে তুমি রেকর্ড করেছো, ঠিক আছে, কিন্তু সেটা তার ফোন থেকে সে তো এই ভাইরাল কি করে হলো, এটাও কিন্তু তদন্তাধীন এনকোয়ারির বিষয় কিন্তু হওয়া উচিত, হয়েছে বোধ হয়। এইটা তো কোনো খুব ব্যতিক্রমী ব্যাপার নয় কিন্তু। আচ্ছা, এই ধরনের খিস্তিটা একটু মারাত্মক। আমি যেটা প্রথমে মানে বিপ ছাড়া যেটা শুনেছি সেটা খুব মারাত্মক। এটা ভদ্রলোকের মুখ নিঃসৃত হতে পারে না, করে শিক্ষিত, কিন্তু সাবলটান রাজনীতিতে এগুলো সবই সম্ভব। পুলিশের চাকরি এত দিনের জীবনে কোনোদিন কোনো ভয় পেয়েছেন? দেখো, একটা কথা বলি, ভয়টা কোনোদিন সেরকম করে হয়নি। যদি বলো রাজনৈতিক ভয়, এটা কোনোদিন আমার ছিল না। আমি এরকম মনে করেছি যে যখন আমি পুলিশের চাকরিতে এসেছি, তখন আমি অন্যান্য বিভিন্ন ওসি,
বিভিন্ন সাব ইন্সপেক্টরদের যত সিপিএম মানে বামপন্থী প্রেমী হিসেবে দেখেছি, আমি তত প্রেমী ছিলাম না। আমার অনেক বামপন্থী ইউনিভার্সিটি জীবনে বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে খুব দৈবাত কথাবার্তা, এমনি কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে দেখা হলে কথা বলতাম। আমি নিজেকে কখনো এরকম করে করিনি যে আমি বামপন্থী মানুষ এবং বামপন্থী সরকার আছে বলে আমি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি। কোনোদিন সরকার বদলের পর সেরকমই ধারণা ছিল যে এ সরকার বদলেছে, একে বোধহয় ডোবাবে, মানে গেল, কলিগদের মধ্যে ধারণা ছিল। তারপরে তো আমি ভবানীপুরেরও ছিলাম, বুঝলে। ভবানীপুর মানে একদম আমাদের ক্যাপিটাল, মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি, ঠিক আছে। তা আমি এরকম মানসিক প্রস্তুতি ছিলাম। বরং ভবানীপুরে আসার পর আমি নিজেও একটু শেষ পর্যন্ত কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট কিছু হয়েছিল না, কিচ্ছু হয়নি। এবং ফ্যান্টাস্টিক। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে দেখা করতে যাই একটা অনুষ্ঠানের কারণে। তা ওখানে বাড়িতে পৌঁছে গেছি, উনি তখন ওই আসলেন। তা নামার পরে আমাকে দেখে ন্যাচারালি, আমাকে তো কোনোদিন দেখেনি, বললাম যে আমি ওসি ভবানীপুর, আপনার সাথে দেখা করতে এসেছি। তো আমাদের মুখ্যমন্ত্রীরও ফার্স্ট রিয়াকশন, ও সে বামপন্থী ওসি। হ্যাঁ, তো আমি যখন পরে তদন্ত শুরু করলাম, বুঝতে চেষ্টা করলাম, জানতে চাইলাম, তো তখন বুঝলাম যে ওই ঘরেও আলোচনা হয়েছে। এবং তখন যারা তৃণমূলের, আমার সাথে যেসব তৃণমূল নেতৃত্বের যোগাযোগ দেখা হয়েছিল বউবাজারে, আমার স্ট্রিটে, জোড়াসাঁকোতে, তারা সবাই বলেছে যে বুদ্ধদেব বামপন্থী নাকি কোনো কথা না। যখন আমরা বিরোধী রাজনীতি করছি, উই গট ইম্পার্সিয়াল সার্ভিস। সেটাই ইম্পর্টেন্ট। ইম্পার্সিয়াল ও তো কোনোদিন আমরা মনে হয়নি যে সিপিএম এর কোনো কাজ করছে। আমাদের শেষ করার সময় হয়ে এসছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এমন বিস্ফোরক বক্তব্য, কথাবার্তা যা শুনলাম, ভবিষ্যতে আমরা শুনবো।